থাকে কবে নাগাদ কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়। উত্তর হচ্ছে অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে তারা সাপ্লিমেন্টারি মাননীয় স্পিকার স্যার, আমার বিধানসভা এলাকা লঙ্কামুড়া, নারায়ণপুর, সাঙ্গুড়া কৃষি প্রধান এলাকা। আমাদের আগরতলা শহরে যে মূলত যে বাজার, ফুল বাজার এবং বটতলা বাজার, ওইসব বাজারে প্রতিদিন প্রচুর পরিমাণ সবজি আসে। আমরা লক্ষ্য করেছি সেচের অভাবে কৃষি জমি সঠিকভাবে তারা করতে পারছে না, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব আরো বেশি পরিমাণে যাতে কৃষকদের স্বার্থে অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয় এবং যে জায়গার মধ্যে কৃষকরা উপকৃত হবে তার দ্বারা আমরা যারা আছি আমরাও সেক্ষেত্রে উপকৃত হব বাজারের মাধ্যমে। ধন্যবাদ স্পিকার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরাও এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে এটা দেখি। তার বিষয়ে আমি বলতে চাই, বর্তমানে বটতলা বিধানসভা নির্বাচনী কেন্দ্রে অন্তর্গত কৃষি জমিগুলোতে জলসেচের জন্য 9টি টিটিডব্লিউ এবং একটি লিফট ইরিগেশন স্কিম আছে, যা দিয়ে বর্তমানে 213 হেক্টর জমিতে জলসেচের ব্যবস্থা আছে এবং নতুন প্রকল্পে আরো 32টি মিনি টিউবওয়েল অর্থাৎ স্মল টিউবওয়েল দিয়ে আরো অতিরিক্ত জমিতে জলসেচের ব্যবস্থা পরিকল্পনা আমাদের আছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী Honorable Speaker, sir, admitted start question 91. মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 91। প্রশ্ন 1, রাজ্যের কৃষিযোগ্য জমিতে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বৃষ্টির জল ধরে রাখার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কোনো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর হচ্ছে, রাজ্যের কৃষিযোগ্য জমিতে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বৃষ্টির জল যাতে ধরে রাখা যায় তার জন্য পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের মোট 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের কাজ চলছে। এছাড়াও বৃষ্টির জল ধরে রাখার জন্য 18টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার এবং তার ডিপিআর তৈরির কাজ চলছে। Supplementary, sir. Why I brought this question in? কিছু জিনিস আছে যেগুলো মন দিয়ে যদি আমরা কাজ করি, we can finish in one go or in one lane. যেমন আমাদের যে কৃষিযোগ্য জমি ত্রিপুরায়, এটা বৃদ্ধি হওয়ার কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর যে আকার এটা তো থাকবে, জমি চাষযোগ্য জমির পরিমাণ কমানোর সুযোগ আছে বাড়িঘর নির্মাণ করে। আমি 20 বছর আগে যখন এমএলএ ছিলাম তখন কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করতাম যে আরো কত বেশি জমি সেচের আওতায় আনা। আমি মাননীয় সরকারের কাছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সারা ত্রিপুরা রাজ্যে কত আর জমি জলসেচের আওতাধীন আনা যাবে, এটা বৃহৎ সার্ভে করা হবে কিনা। কারণ আত্মনির্ভর ত্রিপুরা যদি আমরা করতে চাই, এই সার্ভেটা করে সমস্ত ত্রিপুরায় চাষযোগ্য জমিকে জলসেচের আওতায় আনা হবে কিনা এটা আমি জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয়
বিরোধী দল নেতা অনিমেষ বাবু যে সাজেশনটা রেখেছেন, আমরাও চাই যে সমস্ত যেসব জায়গাগুলোতে এই জল সেচের আওতায় এবং কৃষিযোগ্য গড়ে তোলা সেই ব্যবস্থা আমরা করছি, টাইম টু টাইম আমরা এটা করছি। তাছাড়া ওনার যে প্রশ্নটা করছে রিলেটেড আমি কিছু করছি যে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ থেকে সেচের জন্য মূলত বৃষ্টি থেকে যে প্রাপ্ত নদীর জল, এটা লিফট ইরিগেশন স্কিম, ডাইভার্সন স্কিম, মিডিয়াম ইরিগেশন স্কিম এবং লো হাই ইত্যাদির মাধ্যমে করা হয়ে থাকে এবং ভূগর্ভস্থ জলস্তর ডিপ টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েল জল দিয়ে জল সেচের প্রথাগত ব্যবস্থা আছে। বর্তমানে ভূগর্ভস্থ জলস্তরকে আরো পর্যাপ্ত করার জন্য অতিরিক্ত অংশ হিসাবে বৃষ্টির জলকে ব্যবহার করে মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার রাজ্যে বর্তমানে বিভিন্ন জায়গাতে করা হচ্ছে। এখানে কোন কোন জায়গায় হচ্ছে, কি অবস্থায় আছে, সব পুরো আমার কাছে আছে। তো আপনি যদি চান আমি এগুলো আপনাকে দিয়ে দিতে পারি। পরবর্তী প্রশ্ন এনেছে মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়। Honorable Speaker, sir, my British translation 1.0. কত বললেন আপনি? Double 1. মানে এখানে আছে 100। আমার তিনটা প্রশ্ন এসছে, যে আমি একটা সিলেক্ট করছি। না না, তিনটা প্রশ্ন মধ্যে আছে তো এরপর আছে ভালো করে যুব হবে আপনি এবং শ্রীমতী বর্মা মহোদয়। এরপর না, আমার টোটাল তিনটা আছে। কোনটা বলতে চাইছি? মাননীয় কল্যাণী রায় মহোদয়া যেটা প্রশ্ন রেখেছেন স্টেডিয়ামগুলোতে ইনডোর কোনো স্টেডিয়াম হবে কিনা। বর্তমানে আমাদের ত্রিপুরাতে 6টা স্থানে ইনডোর স্টেডিয়াম রয়েছে। আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 23-24-এ আরো 8টা আমরা রেখেছি, কিন্তু স্টেডিয়ামগুলো সেখানে নেই, কিন্তু আমরা কোয়াইতে একটা বড় ইনডোর হল করার প্রস্তাব রয়েছে। বাকি যেখানে সোনামুড়া, কৃষ্ণতলী, গোমতী, শান্তিবাজার, অফিসটিলা হাই স্কুল কমপ্লেক্স কোয়াইট, ওল্ড ফায়ার ব্রিগেড কমপ্লেক্স, অমরপুর, ফটিকরায়, উত্তর ত্রিপুরা জেলা এগুলো হয়েছে, কিন্তু আপাতত কোয়াইটে আমরা ইনডোর হল রাখিনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হলো যে খোয়াই একটা বিস্তীর্ণ এলাকা, খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া সহ খোয়াই, আসারামবাড়ি, রামচন্দ্রঘাট, কল্যাণপুর বিধানসভা। এখানকার ছেলে মেয়েরা, বিশেষ করে জনজাতি অংশের ছেলে মেয়েরা, আজকে ত্রিপুরা রাজ্যে যত ফুটবল খেলোয়াড় আছে বেশিরভাগ খোয়াই জেলা থেকে আছে। বিভিন্ন খেলাধুলায় খোয়াই জেলার মান অত্যন্ত উন্নত, কিন্তু এবং ইনডোর যে খেলাগুলি রয়েছে সেখানেও আমরা দেখছি যে খোয়াই জেলা থেকে রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি। কিন্তু এখানে আধুনিক ইনডোর স্টেডিয়াম অত্যন্ত প্রয়োজন, চাহিদা রয়েছে, কিন্তু আমরা সেই পরিকাঠামো নেই বলে আমাদের রাজ্যে বিশেষ করে খোয়াই জেলার ছেলে মেয়েরা আপনার সাপ্লিমেন্টারি বলুন প্লিজ। এটাই সেজন্য আমি বলছি যে আমার তেলিয়ামুড়া যেহেতু এই 6টি বিধানসভা কেন্দ্রের মূল তেলিয়ামুড়ার এই ইনডোর স্টেডিয়ামের গুরুত্ব অনুধাবন করে মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে যথাসম্ভব যত শীঘ্রই তেলিয়ামুড়াতে একটি ইনডোর স্টেডিয়াম। আমরা দেখবো আমাদের দপ্তর থেকে সার্টিফিকেট যে ল্যান্ড পাওয়া যায় আর প্রপার আমাদের ফাইন্যান্সিয়াল ব্যবস্থা যদি থাকে তাহলে আমরা এটা নিয়ে করার চেষ্টা করছি। মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড কোশ্চেন নাম্বার 108। অনারেবল এমএলএ কিশোর বর্মনের যে স্টার্ট কোশ্চেন নাম্বার 108 প্রশ্ন 1, এটা কি সত্য যে নওছর বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকায় ফায়ার স্টেশন সত্য? হ্যাঁ, নওছর বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকায় ফায়ার স্টেশন নেই। প্রশ্ন 2, সত্য হলে উক্ত এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে?
ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী মঞ্চর বিধানসভা নির্বাচনী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় অর্থ এবং লোকবলের সংস্থান বলে বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে গত মঞ্চর বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি বিবেচনা করে। স্যার, আমার নলছড় বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন দুটো দিক থেকে আসে। একদিকে মেলাঘর ফায়ার স্টেশন, অন্যদিকে সোনামুড়া ফায়ার স্টেশন থেকে। আর এই দুটোই আমার বিধানসভার বাইরে। তো ওই দু স্থান থেকে নলছড় বিধানসভায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না। তো সেই কারণে নলছড় এলাকাতে একটা বিশেষ দৃষ্টি দিয়ে একটা ফায়ার স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি। এ বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে কোনো ফায়ার সার্ভিস স্টেশন করতে গেলে যে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের নির্দেশে 50 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একটা ফায়ার স্টেশন মঞ্চর বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকা যে ফায়ার সার্ভিস স্টেশন, যেটা মেলাঘরের কথা উনি বলেছেন, মেলাঘর ফায়ার স্টেশন তার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো সেই দিকে বিবেচনা করে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিল করছে এখানে এখন বর্তমানে পরবর্তী প্রশ্ন যুবভাবে দিচ্ছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা মহোদয়া ও শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার প্রশ্ন বড়মুড়া তথা অধুনা হাদায়গত কোয়েশ্চেন নাম্বার 113। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন হচ্ছে বড়মুড়া তথা অধুনা হাদায়গত ইকো পার্কে এবং ছবিগুড়া পর্যটকের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ বাড়ি বসানো হয়েছে। উত্তর হচ্ছে বড়মুড়া তথা অধুনা হাদায়গত ইকো পার্কে এবং ছবিগুড়ায় পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ বাড়ি বসানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের প্রশ্ন হলে কবে নাগাদ বসানো হবে বলে আশা করা। উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নে প্রযোজ্য। প্রশ্নটি না হলে তার কারণ কোনো এলাকায় পুলিশ বাড়ি স্থাপন করার ক্ষেত্রে ওই এলাকার অপরাধের পরিসংখ্যান, পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে দূরত্ব ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। বিগত 2 বছরে বড়মুড়া তথা অধুনা হাদায়গত ইকো পার্কে এবং ছবিমুড়া পর্যটন কেন্দ্র এলাকায় মাত্র একটি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তাছাড়া অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে বর্তমানে ওইসব স্থানে পুলিশ বাড়ি নির্মাণের পরিকল্পনা হবে কি হবে না সেইভাবে বিশেষ করে ছবিমুড়া মানে পরিদূর স্থানগুলি, ওই স্থানগুলিতে যে পরিমাণ পর্যটকরা সেখানে আসা যাওয়া হয়, বিশেষ করে আমাদের এই সরকার আসার পরে পরিদম সেক্টরগুলোকে রাত্রে যাপন করার লক হাট ব্যবস্থাপনা করা। সুতরাং যারা পর্যটক সেখানে যায় তারা নিরাপত্তার অভাব বোধ করে, কারণ ওইখানে নিরাপত্তার ব্যবহার ফলে পরে পর্যটকদের আরো বেশি পরিমাণে সেখানে তারা রাত্র যাপন করবে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করবে। সেই কারণে এই বিষয়টাকে বিশেষভাবে পর্যটকদের নিরাপত্তা দিক দেখে এবং তাদের সুব্যবস্থার জন্য সেখানে পর্যটন ব্যবস্থা করাটা পরিবহন দপ্তরের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। তাই আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব এই পর্যটন কেন্দ্রগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে রাত্র সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা থাকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একসাথে একই মানে সিমিলারিটি আছে আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের বড়মুড়া হাদায়গত ইকো পার্কে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে প্রচুর লক হাট করা হয়েছে। এখানে সানরাইজ পয়েন্ট রয়েছে,
সেখানে ওয়াটার ফলসের দুটি জায়গা ইতিমধ্যে একটা আগেই আবিষ্কৃত হয়েছিল, আর একটি নতুন করে সেখানে আমরা ওয়াটার ফলস ফরেস্ট্রি ডিপার্টমেন্টের সহযোগিতা সেটাকে আমরা পাদপ্রতিকে আনতে পেরেছি। 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি এই রাজ্যে, যে রাজ্যকে মানুষ চিনতই না, ভারতবর্ষের মানুষ চিনত না, বাইরের দেশের মানুষ চিনবে তো দূরের কথা। তো সেই জায়গায় টুরিস্টরা আজকে ত্রিপুরাতে আসতে চাইছে, কিন্তু তাদের কনফিডেন্স, এই যে বড়মোড়া একটা পাহাড়, সেই পাহাড়ে গিয়ে সেখানকার লং হাটে থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে, ট্রেডিশনাল ফুড নেবে, তো সেগুলির মানুষের সেই কনফিডেন্সটা পাহাড়ে থেকে সেগুলো উপলব্ধি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ওই জায়গায় একটা আউটপোস্ট অনেকটা দূরে রয়েছে, অন্তত সেখানে যদি বড়মোড়া পাহাড়ে করা যায়, যারা টুরিস্ট তাদের কনফিডেন্স বাড়বে এবং মানুষ রাত্রি যাপন করবে, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে। এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে, দপ্তরের মন্ত্রী যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি পুলিশ বাহিনী বসানো, স্থায়ীভাবে বসানো। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরাও বিবেচনা করছি যে পুলিশরা যাতে সেফলি এখানে থাকবে, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। তো এটা আমাদের দপ্তরের তরফ থেকে এবং ট্যুরিজমের সাথে যোগাযোগ করে আমরা একটা পুলিশ এই ধরনের একটা ব্যবস্থাপনা হয়তো আগামী দিন আমরা করার একটা পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন রয়েছে যুগ্মভাবে শ্রীমতী কল্যাণী সাহারা মহোদয়া ও শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। My executive citation number 114. Start question 114. Srimati Kolani Rai, Honorable MLA, Sri Ranjit Devarma, Honorable. প্রশ্নে বর্তমান অর্থবছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকাকে প্রবাহিত খোয়াই নদীর পাড় ভাঙন রোধে জল সম্পদ দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বর্তমানে অর্থবছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পাড় ভাঙন রোধে পূর্ত দপ্তরের জলসম্পদ দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন 2, নেওয়া হলে কি পদক্ষেপ নেওয়া? উত্তর হচ্ছে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ থেকে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত নদী খোয়াই নদীর পাড় ভাঙন রোধের 2টি স্থান মোট দৈর্ঘ্য 200 মিটার চিহ্নিত করে শিবির তৈরি করে উদ্বোধন কর্তৃপক্ষের অর্থাৎ অর্থ দপ্তরের কাছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 2023-24 থেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে কাজ হাতে নেওয়া। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত তালিকাপুর সরকারপাড়া গৌরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকার খোয়াই নদীর পাড় ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের মূল পরিকল্পনা আছে। 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত তালিকাপুর সরকারপাড়া গৌরাঙ্গ জেলার দক্ষিণ আলেপসা গ্রাম এবং কালীবাড়ি এলাকায় খোয়াই নদীর পাড় ভাঙন প্রতিরোধ করার কাজ দপ্তরের বিবেচনা। যে রামচন্দ্রঘাট বিধানসভা তালিকাপুর এবং গৌরাঙ্গ জেলা এবং আরেকটা গ্রাম এবং এটা খুবই মানে বাঙালি অধিষ্ঠিত এবং বড়ি এলাকা গ্রাম। আমি নিজে গিয়ে দেখেছি সেখানে অনেক গ্রাম, অনেক বাড়িঘর নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তার জন্য যদি দ্রুত সেখানে এই অর্থবছরে সেখানে যদি নদী ভাঙনটা প্রতিরোধ করার জন্য যদি জরুরি ভিত্তিতে সেখানকার ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওই গরিব পরিবারগুলি তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর থেকে তারা বেঁচে যাবে এবং তাদের আর্থিক দিক থেকে খুবই দুর্বল। তারা তাদের কিছু করার কিছু নেই। আমি অনেক গিয়ে দেখেছি এখনো তারা নদীর কিনারে দাঁড়িয়ে আছে তাদের বাড়িঘর, সেটাকে রক্ষা করার জন্য আমি দিনের সঙ্গে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ জানাচ্ছি।
বলুন মাননীয় বিধায়ক মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছর যাবত এই নদী ভাঙন রোধের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকবার বিভিন্নভাবে এস্টিমেট করা হয়। তেলিয়ামুড়া বাজার এবং নেতাজি নগর এই দুটো জায়গাটা আমরা রক্ষা করতে পেরেছি আমাদের সরকারের সময়, কিন্তু দশমী ঘাট এলাকা, তেলিয়ামুড়া কৃষাবাড়ি এবং মোহরছড়া এলাকা, মোহরছড়া এলাকা এবং কৃষাবাড়ি এলাকা কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের জমি প্রায় অর্ধেকের বেশি নদী গর্ভে চলে গেছে। বর্তমানে বাড়িঘরও যাওয়ার পথে কয়েকবার মোহরছড়া 4 নম্বর ওয়ার্ড পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড কয়েকবার রাস্তা ব্লক করেছে। সেখানে গিয়ে বারবার তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, কিন্তু যথাসময়ে বা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দপ্তরের মধ্য থেকে নেওয়া হয়নি। এবং তেলিয়ামুড়ার দশমী এলাকা অত্যন্ত বাজে অবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদেরকে ঘর দেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি প্লিজ মাননীয় অধ্যক্ষ মহোদয় একটু সময় দেবেন। এটা প্রশ্ন করুন। হ্যাঁ, সেটাই বলছি যে বারবার এস্টিমেট করা হয়, এস্টিমেট পাঠানো হয়, কিন্তু দপ্তর থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখি না। আমরা ওয়াটার রিসোর্সের মাননীয় সেক্রেটারি দিদেন যে সেক্রেটারি ছিল ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন এসডিআর থেকে ফান্ড এসছে, ফান্ড চলেও গেছে, কিন্তু অথচ এই কাজগুলি হয়নি। কার নেগলিজেন্সের কারণে, এই যে কার নেগলিজেন্সের কারণে বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আসা সত্ত্বেও এই কাজগুলি হচ্ছে না। এবং কেন হচ্ছে না, এটাই ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভগবান বলুন। আমার এই বিষয়ে মাননীয় শহরে গত 2018 সালে যে ভয়ানক প্লাস ছিল, সেই প্লাসের সঙ্গে তারা বড় ভাঙন দিয়েছে। যথারীতি বছর থেকে আগে একটা টেন্ডার হয়েছে তার ভাঙনটা রোধের জন্য। হঠাৎ কারণে সেই টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু বর্তমানে তার যে একটা পরিস্থিতি, মানে যে কোনো সময় বৃষ্টির মানে ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে যেতে পারে যদি খুব ইমিডিয়েটলি যদি সেটাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী ওটা রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে যদি অতি সত্তর একটা নিজের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো না তোমার কাছে শহরটা বেঁচে যায়, বৃষ্টিটা বেঁচে যাবে, অথবা যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা সেখানে রয়েছে। তাই মাননীয় আমার সেই আবেদন করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানে 24 রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত মাননীয় বিধায়ক যেটা বললেন, আমি নিশ্চয়ই এটা ত্বরান্বিত করার জন্য আমি দপ্তরকে বলবো। আর মাননীয় বিধায়িকা আমাদের বলানি সাহারা মহোদয় যেটা বললেন সেটাও আমি দেখবো এখানে কেন বারবার স্যাংশন হওয়ার পরে সেটা কেন কাজ হচ্ছে না। কিন্তু আমার কাছে যা খবর আছে পাঠানো হয়েছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নিশ্চয়ই এটা করবো। আর ভগবান যেটা কোশ্চেন করেছিলেন উনি একদম খবর নিয়ে আমি জানি। পরবর্তী প্রশ্নকর্তা ছিল দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডেপুটি স্টাফ পার্সন 133 মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 130 প্রশ্ন অমরপুর রোডের সড়কটি 4 লেন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে অমরপুর রোডের সড়কটি 4 লেন করার কোনো পরিকল্পনা আপাতত নেই। ইহা উল্লেখ্য যে উক্ত সড়কটিকে জাতীয় সড়ক হিসাবে উন্নতিকরণের জন্য বিগত মার্চ 2017 নির্দেশনে ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রণালয় প্রতি নীতিগতভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে যানবাহন চলাচলের ঘনত্বের উপর ভিত্তি করে সড়কটিকে প্রশস্তীকরণ সহ উন্নতিকরণের কাজ হাতে নেওয়া যাবে বলে আশা করা হয়।
প্রস্তুত যদি থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা হয়। যেহেতু উপরোক্ত প্রশ্নের যে উত্তর আমার দেওয়ার সাথে ঠিক প্রশ্ন আসবে। সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে এবং বিশেষভাবে এই প্রশ্নটা আমি 2021-এ 22 দিনে বিধানসভায় উত্থাপন করেছি। ওই সময় দপ্তরের মাননীয় মন্ত্রী তার উত্তরে ঠিক এই কথাই বলেছিলেন যে 2017 সালে এই প্রিন্সিপাল ডিক্লাব জাতীয় সড়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে বলা হয়েছিল যে এর শিয়ালদহ 30শে নভেম্বর 2020 অনুরোধ করা হয়েছে উপরোক্ত সড়কটি এই প্রিন্সিপাল ডাইরেক্ট জাতীয় সড়কের মধ্যে একটি অর্থাৎ অমরপুর অধিকুল সড়ক। কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় এই সড়ককে জাতীয় সড়ক হিসাবে চিহ্নিত করার পর উন্নতিকরণ ও প্রশস্তিকরণের কাজ শুরু হবে। 2021-এর উত্তর 2020-তে পাঠানো হয়েছে। আমি আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীকে দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এই বিধানসভাতে যখন আলোচনা করায় এটাকে যতটা গুরুত্ব দেওয়া হয় না, একটু মন্ত্রীদের গোচরে নেওয়া হয় না। আমি বিশেষভাবে অমরপুর অধিকুল রোডটি সম্পর্কে এই সভাতে বারবার উত্থাপন করছি এই কারণে এটার গুরুত্ব কতটা আপনারা এখানে যারা এই সভাতে রয়েছে তার সবাই অনুভব করবে। এই সড়কটি দিয়ে তেলিমোড়া তেলিয়ামুড়া আমাদের বিধানসভা, কমতি, গল্প, গন্ডাছড়া, মাতার বাড়ি এবং বিশেষ করে এখানে পর্যটন কেন্দ্র ছবিমুড়া এবং কম্বুরে প্রচুর পরিমাণে লোক এই উদয়পুর অমরপুর মাত্র 27 কিলোমিটার রোড, এটা জিগজাগ রোড, এটাকে যদি 4 লেন করা হয় বা একটু প্রশস্তি করা হয় তাহলে পরে মাত্র 20 থেকে 15 মিনিট সময় লাগবে। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করব এটাকে যাতে গুরুত্ব দিয়ে এটাকে যাতে করা হয় তাহলে পরে এই পত্র এলাকা বিশেষভাবে পর্যটন থেকে শুরু করে এই পর্ব আমাদের মহকুমা কমতি আমাদের যে বিধানসভা কেন্দ্র রয়েছে তা বিশেষভাবে সুবিধা হবে। এ কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে বিনম্রতার সঙ্গে অনুরোধ করব যাতে এই রাস্তাটিকে গুরুত্ব দিয়ে দেখা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজেও যাই, প্রায়শই এই রাস্তা দিয়ে যাই এবং মাননীয় বিধায়ক শ্রীগঞ্জি দাস মহোদয় যেটা বললেন আমি ওনার সাথে একমত। এবং যেহেতু একটা প্রজেক্ট অলরেডি পাঠানো হয়েছে, 4টে এরকম রাস্তার কথা বলা হয়েছে, কিন্তু 4 নম্বর পর্যন্ত নামতে পারছে। তো আমি সেটা গুরুত্ব দেব। 2021-এ আপনি বললেন যে বিধানসভায় উঠিয়েছে, সেটা আমার জানা ছিল না এবং আমি দেখবো ডক্টরের সাথে কথা বলবো। আমরা জানি যে সব রাস্তায় প্রসেস করবো, সব রাস্তা দিয়ে আমরা সুন্দরভাবে চলাফেরা করছি। তো বিষয়টা আমি গুরুত্ব দিয়ে দেখবো। উনি বলছেন যে গুরুত্ব দিয়ে দেখা, নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবো। এখন প্রশ্ন পর্ব শেষ হল। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলো এবং তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। বলুন দীপঙ্কর বাবু, বলুন। আমার ছিল মাননীয় স্পিকার স্যার, গত 28 জুন কুমারঘাটে উল্টারথের দিন এই কৃষকে 8 জনের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে এবং 32 জন সেখানে আহত হয়েছে। এর মধ্যে শিশু এবং মহিলা সেখানে আছে। আমি বাতিল করলাম এমএলএ নয়ন সরকার, সুদীপ সরকার, ইসলামউদ্দিন, সুলেন্দ্রনাথ সহ আমরা গেছি এবং মুখ্যমন্ত্রী বাতিল করেছি। প্রশ্ন আপনার একজন তাই তো? কেন শুনুন, এবার কেন বাতিল করেছি শুনুন। প্লিজ দেখুন, এই দীপঙ্কর বাজেট মোস্ট ইম্পর্টেন্ট এবং বাজেট সেশনে দেখুন আপনি এটা যদি আপনার এম্পল টাইম হয় বাজেটের যখন আপনারা আলোচনা আনবেন এই যে কোনো কার্পোরেশন কিংবা তখন আপনারা বলতে পারবেন স্বরাষ্ট্র দপ্তরে কোনো ত্রুটি আছে কিনা, বিদ্যুৎ দপ্তরে কোথাও সমস্যা আছে কিনা, এনাফ টাইম পাবেন। এটাকে কিন্তু বাজেট সেশনে একদম মোশন আমি বলতে পারি না, অনেকগুলো আইন আছে যদি বলে না স্যার আমাদের একটা মস্তিষ্ক আমি তোমার দিয়েছি, এটা কেন বাতিল
জায়গায় সুযোগ থাকে, কিন্তু দি পয়েন্ট ইজ মানুষের চোখের সামনে আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ লাইক দিস, যে ধাও 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 করে জ্বলছে মানুষের দেহ, এর যাওয়ার পথে সেই দিক দিয়ে যেতে পারলো, ফেরার পথে ওইখানে ওই রকম ঘটনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, আই রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ, সেই দিনই উনি সেখানে গেছেন। কিন্তু নাও দি পয়েন্ট ইজ এই ঘটনাটা কেন হলো, অনেকের অনেক কিছু জানা থাকতে পারে। ওয়ান্স উই ডিসকাস হু আর দি পিপল রেসপন্সিবল ফর দিস, এবং যে পরিবারের লোক মারা গেছে all of them, তাদের ব্যথা আমাদের আলোচনায় শেষ হবে না। বাট এইটা প্রশাসনিক ভাবে সেই দিন আমার কাছে যতটুকু খবর আছে প্রশাসনিক স্তরে বলেছে এই দিক দিয়ে যাওয়া যাবে না, বাট দেয়ার ওয়াজ সামথিং, সাম পারসন, উনি নিজের গায়ের জুড়ে বলেছে চলো, আমি বলছি এই দিক দিয়ে নিয়ে চলো, এবং তারপরে এই ঘটনাটা হলো। Why the assembly did not find ওই দার্শনিককে কেন আমরা বের করবো না? Because of him, so many people have died. আমিও মারা যেতাম যদি সেদিন আমি যেতাম ওই স্পটে, মুখ্যমন্ত্রীও মারা যেতে পারতেন সেই ঘটনায়। Why can't we discuss about this? My intention, ওই দার্শনিককে বের করতে হবে, যার কারণে এই ঘটনাটা হলো। কে সেটা বলতে পারে? আপনি যথেষ্ট huge experience person, so that I am very in front of you. On the day allotted under sub-rule, I didn't pass it. No other business except the questions shall be taken up without the consultation. আপনি জানেন এটা কন্ট্রোভার্সি চলতে পারবে, কিন্তু আমি যেটা বললাম আমাদের ভাষণে ইম্পর্টেন্ট প্রত্যেকে বলতে পারবে তদন্ত করতে হবে কিনা, কার ব্যর্থতা, কোথায় ত্রুটি, কে সে দোষী, আলোচনা শুধু রয়ে গেল। সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করবো যে আত্মনির্ভর বলার পরে আপনি বলেছেন যে আপনার প্রশ্নটা কি? আত্মনির্ভর মানে তো আত্মনির্ভর আপনি তো বলবেন পয়েন্টে বলুন, পয়েন্টে স্যার আমি আপনাকে বলছি মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, আমি ওনার আন্ডারেই সাধারণ এমএলএ ছিলাম, কাঠমোশনের দুনিয়ার কথা বলতে পারতাম, যারা কাঠমোশন জমা দেননি ওনারাও কাঠমোশনে অংশগ্রহণ করতে পারতেন। এখন আইন দেখিয়ে বলা হচ্ছে যে যারা কাঠমোশন আনবে তারাই বলতে পারতেন। এইগুলো তো আপনার দেখার বিষয়। Just now, I get that you are astronomers. আপনি বলে দিলেন যে কাজ করতে করতে আসবে, আমি কি না করবো, কি না করবো। যেটা তো বলে দিন স্যার, যেটা বলো স্যার, যেটা বলো। এই আপনার পরবর্তী আলোচনা হচ্ছে স্যার। আপনি বলেছেন ঠিকই যে আমরা জেনারেল ডিসকাশনের বাজেটের উপর বলতে পারি, বাট দিস ইস্যু ইজ not only very serious, equally on human ground. What are the important? We also appreciate that on the same day, Honorable Chief Minister rushed to the spot, yes, visited all the victims. কিন্তু ঠিক আছে, এর মধ্যে দিয়ে এত বড় একটা ঘটনা, একদিক থেকে হলো হিউম্যান লাইফ গেল, এতগুলো লোক ফর লাইফ, অনেকেরই তাদের নানা ধরনের কনভিকশন থাকবে। তার সাথে হলো এই জাতীয় ঘটনা শুধু কুমারঘাটে না, তার আগে মেলা ঘরে উদয়পুরে হলো, কিন্তু তারপর ঘটনাগুলি হলো হিসেবে মাননীয় বিরোধী নেতা বলেছেন। How come this kind of thing, যে এরকম ঘটনা ঘটলো, কাজে সেই জায়গায় আমাদের স্পেসিফিক ডিমান্ড এটা বাজেটে আসলে আপনি বলবেন না, এটা বাজেট প্রভাবিত না, যে এই ঘটনায় সিটিং হাইকোর্টের জাজকে দিয়ে
সরকার নিয়েছে চিকিৎসার জন্য, আরো উন্নত চিকিৎসার জন্য সেটা ব্যবস্থা করবে কিনা এই জায়গায় আমরা আপনি এই মুলতবি করুন, আমরা চাই চিফ মিনিস্টার কাইন্ডলি এই হাউসকে আশ্বস্ত করুন, ত্রিপুরাজ্যের মানুষকে আশ্বস্ত করুন। উদ্বেগের সাথে সারা ত্রিপুরাজ্যের মানুষ এই ঘটনা লক্ষ্য করছে। কাজে মাননীয় লিডার অফ দ্য হাউস, চিফ মিনিস্টার, প্লিজ তিনি যেন এই হাউসকে সেভাবে আশ্বস্ত করেন, ত্রিপুরাজ্যের মানুষকে আশ্বস্ত করেন। Parents, all of you heard that from our government part, how much help they have got. Please, Dr. Babu. শুধু পয়েন্ট প্রশ্ন হলো কেন একজন বিষয় বাদ দিয়েছেন, উল্লেখ করেছেন একদম পরিষ্কার, এটা বলেছে এটা বাজেট সারা রাজ্যের যত মানুষ আছে সবার জন্য on the day allotted under subgroup 1 no other business please আমি আপনাকে বলছি এই তিনটা বই পড়ে আসা, এই তিনটা বই ব্যাগে করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা এই জন্যই তো ছাড়ুন না, আমি সারা যেটা পড়ে এসছে সেটা ওদিকে আমার তাকাতে না বলছে, তাকিয়েও বলবো না। এখানে পরিষ্কার কথা, ওই বিরোধী দলনেতা যে প্রশ্ন করেছে কি তারা already chief minister visited the places and declared that DM পর্যায়ে তদন্তের নেতৃত্ব দিয়েছেন। এটা তো ভরসা রাখতে হবে। DM পর্যায়ে তদন্তের পর যদি দেখা যায় এটাও কিছু হচ্ছে না, দেন ওটা যদি দাবি করে আমার তো তারা সেটা খুঁজে পাওয়ার জন্য তো ঠিক আছে না? আমি জানি উনি বলছে দাদা সিং খারাপ প্রশ্ন হবে না। আমি কথা বলি এই কিন্তু যখন আমরা এরকম শুরু হবে ওই বাজেট কিন্তু ডিসকাশনটা কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে বলতে হবে। মানে রবীন্দ্রনাথ বলছি তদন্ত উপরে ভরসা রাখুন, চিফ মিনিস্টার ডিক্লেয়ার করেছে, যদি না আউট করবে এটা একটা সকলে বিধানসভা আনতে হবে, ডাইরেক্টলি দেখা করবেন, আলোচনা করবেন। তাহলে এইটুকু আমরা কনক্লুডিং স্টেটমেন্ট দিতে পারি, ওয়ান্স ডিএম পর্যায়ে যে তদন্তটা হবে, ইফ উই আর নট স্যাটিসফাইড তাহলে ম্যাজিস্ট্রেট লেভেল পর্যায়ে ওনারা করবে, জুডিশিয়াল লেভেল করবে, এবং ওয়াই নট কম্পেনসেশনের যে টাকাটা ওয়াই নট বি ইনক্রিজ দ্যাট। কারণ সেখানে দেখেছি মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী উনি একটা জায়গায় গিয়ে 4 লক্ষ টাকা দিয়ে এসছে, দাম দাম করে তারা চলে গেছে। Why don't we give them 20 lakhs? Compensation should be minimum 20 lakhs. এই সমস্ত লোকের this is our demand. রেফারেন্স পিরিয়ড, এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপরাধ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই রেফারেন্স নোটিশটির প্রসঙ্গে আগামী 13 জুলাই এই হাউসে আমি বিবৃতি দেব। এখন আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায় কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ড
সেক্টরের বিষয়বস্তু সবাই উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স বিষয়বস্তুটি হল গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার বন্ধুয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি শিক্ষা দপ্তরের প্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি এই প্রসঙ্গে 4 জুলাই এই হাউসে নির্দেশ দিতে চাই। এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স বিভাগের বিষয়বস্তু সবাই অবগতির জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তুটি উপস্থাপন করবেন। মাননীয় স্পিকার স্যার, গত 9 জুলাই প্রতিবাদী প্রবাদী বাংলা দৈনিকে একটা বড় একটা হেডলাইন দিয়ে নিউজ বাইর হয়েছিল, দেশের মানচিত্রে ত্রিপুরা শেষ পরিত। সেখানে বলা হয়েছে গত 3 বছরে আমি দেশের মানচিত্রে ত্রিপুরা শেষ পরিত। আমি স্বরাষ্ট্র দপ্তরের প্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স নোটিশটির প্রসঙ্গে আপনি 13 জুলাই এই হাউসে নির্দেশ দিতে চাই। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আগে সিলিকন ডিসপ্লে বোর্ড লাগিয়ে জিবি প্রশ্ন আইডি কারণ করোনার উপর প্রশ্ন রিজেক্ট করে আমাদের মাননীয় নাট্যকার স্পিকার আমি প্রশ্ন করবো শেষ। আপনার তো নিরপেক্ষতা বজায় রাখছেন। আমার বক্তব্য হলো সিলিকন ডিসপ্লে বোর্ড লাগিয়ে গত 12 জুন 2000 এটা না বললো যে বসতে হবে। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। আপনি তো মন্ত্রী ছিলেন, একটু ধারণ চাইছেন। আপনি তো আশ্বস্ত করবেন কেন এটা আমাদের ক্যান্সেল সেখানে আলোচনা হয়েছে, অনেকদিনই কাটা হয়েছে কেন, যেহেতু আমি বলছি রেফারেন্স বেশি আলাপ করা যায় না তো। কি করবো? কি কারণে আপনাকে প্রশ্ন হচ্ছে রেফারেন্স পিরিয়ডে আমাদের গ্রুপ থেকে দিন দিলাম, কিন্তু আসছে না। না না, এটা হতে পারে না। ডেমোক্রেটিক সিস্টেম, all party representing the house, ঠিক আছে, এভরিডে পাবেন। মাননীয় কিন্তু হ্যাঁ সবাই যত দল থাকবে সব দলকে আলাদা করতে হবে। নিশ্চয়ই আছে। আছে মাননীয় উপাধ্যক্ষ দূরে আসলে কি বলছেন এগুলো? কোথায় রাখা হচ্ছে? আপনার মতো করে কি হলে হবে? না, এটা হবে না, এটা হবে না, তুমি। প্রত্যেকদিন ভাই, বিজয়ের দুটা আর একটা পলিটিক্যাল পার্টি একটা হবে, অন্য পলিটিক্যাল পার্টি পাবে না। This cannot be. How democracy is like this? এটা হতে পারে? একটা জিনিস বলছি এখানে, আমরা দেখেছি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, একটা কথা আছে, এই যে রেফারেন্স টিকেট এবং পোলিং অ্যাটেনশনের ব্যাপার, ফার্স্ট ডেতে আমাদের পোলিং থেকে আমরা
মিনিমাম 6 থেকে 7টা রেফারেন্স পিরিয়ড জমা দিয়েছি, আমিও দিয়েছি। এর দেখা গেল this house is for the opposition. You have to allow the opposition to raise the point. Whereas আজকেও দেখেছি রেফারেন্স পিরিয়ডে আপনারা দুটো নিয়ে নিলেন, একটা আমাদের দিয়ে দিয়েছে। Whereas it should have been two from this side. আমাদের পেতে হবে এটা কথা না, two from this side, one could have been that side. প্রশ্নটা আমরা করি and সংখ্যাপত্রের দিক থেকে we are 27 people and you are 32 people. সব দিক থেকে এটা আমার কথা না, বিরোধী দলের নেতার কথা কনসিডার করবেন, কনসিডার এই কনভেনশনটা এখানে পরিষ্কার স্পিকার এখানে কিন্তু পলিটিক্যাল পার্টি কি কথা বলে ওখানে কিন্তু সিদ্ধান্ত নেয়, গুরুত্ব বোঝে, স্পিকার দেখে কোন জিনিসটা সেই জিনিসটা গুরুত্ব বিবেচনা করে দিয়েছে ওনার দৃষ্টিতে। এটা ম্যান টু ম্যান ভেরি করবে, এটা ম্যান টু ম্যান ভেরি করবে, ঠিক আছে। এটা এই যে 10 মিনিট দেরি করলাম ওদিকে কমে যাচ্ছে। এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায়। নোটিশটির বিষয়বস্তু হল প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবে উৎপাদনের জন্য সম্পত্তি দিয়েছি। এখন আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় উপদেশ মহোদয়, আমি আগামী 13 জুলাই এই হাউসে দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস। নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে উৎক্ষেপণের সম্পত্তি দিয়েছি। এখন আমি সম্মতি দিয়েছি। এখন আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপরাধ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় উপদেশ মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণের প্রসঙ্গে আগামী 13 জুলাই এই হাউসে দ্বিতীয় নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী এবং শ্রী ইসলাম।